সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে অনুশীলনের এই ক্লাসে স্বাগতম। আমি রায়ানুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। আজকে আমাদের টপিক হবে ইংলিশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে কন্ডিশনাল। আমরা জানি কন্ডিশনাল মূলত 4 প্রকার, তবে কন্ডিশনালটা আমাদের কি কাজে ব্যবহার হয় আমাদের সেটা আগে জানা দরকার। কন্ডিশনাল সেন্টেন্স, যখন আমরা কোনো একটা কথা বাংলায় বলি বা ইংলিশে বলি, কোনো একটা কথা বলার সময় আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা শর্ত সাপেক্ষে কথা বলি। যদি তুমি আসো তবে আমি যাব, যদি তুমি এটা করো তাহলে এটা হবে, যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে রেজাল্ট ভালো হবে, যদি তুমি পরিশ্রম করো সফলতা আসবে। এই যে আমরা যদি দিয়ে কথা বলি, হ্যাঁ, এই যদি দিয়ে কথা বলাটাই মূলত কন্ডিশনাল। তো ইংলিশের ক্ষেত্রে এই যদিটা হচ্ছে ইফ। তো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফটা হচ্ছে খুবই কমন একটা জিনিস, এবং ইফ দিয়েই প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু, কন্ডিশনাল সেন্টেন্সের 4 প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স প্রত্যেকটাই কিন্তু ইফ দিয়ে শুরু হয়। তাছাড়াও হোয়েন এবং হ্যাডের ব্যবহার আছে, এগুলো আমরা আস্তে আস্তে যত সামনে যাব তত আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবো। তা আমরা প্রথমে যে কন্ডিশনালটা শিখবো সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। যদিও কন্ডিশনাল 4 প্রকার, কিন্তু একটা কনফিউশনের জায়গা থাকে যে কন্ডিশনাল কিন্তু শেষ হয় থার্ড কন্ডিশনালে। এখন এটা কেন? কারণ কন্ডিশনালের 4টা প্রকার আছে, এর মধ্যে আছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। এখন আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে জিরো কন্ডিশনাল। এই জিরো কন্ডিশনালটা আমাদের বুঝতে হলে সবচেয়ে সুবিধা হয় আমরা যদি এটা স্ট্রাকচারটা জানি। জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট প্লাস আবারও সিম্পল প্রেজেন্ট। এই সিম্পল প্রেজেন্ট বলতে আমরা বুঝি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে এখানে একটু আলোচনার স্বার্থে আমরা ফার্স্ট কন্ডিশনালের সাথে জিরো কন্ডিশনালের সাথে আমরা ফার্স্ট কন্ডিশনালটাও স্ট্রাকচারটা একটু দেখব। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে স্ট্রাকচার সিম্পল প্রেজেন্ট, এখানে সিম্পল ফিউচার। এখন পরীক্ষার সময় যেটা আসে আমাদের যে ভর্তি পরীক্ষাগুলোতে, প্রথমে এই একটা লাইন তুলে দেওয়া হয়, এখানে কোনো কিছু একটা থাকবে, এইটা থাকবে ইফ এবং সিম্পল প্রেজেন্টের সাথে, এখানে থাকবে ড্যাশ, এবং এই ড্যাশটা কিসের ভিত্তিতে বসবে? এখানে সিম্পল প্রেজেন্ট হবে নাকি সিম্পল ফিউচার হবে এটার ভিত্তিতে। তারপরে এই ড্যাশের এখানে আমাদের 4টা অপশন দেওয়া থাকবে। কনফিউশন যেখানে তৈরি হয় যে আমরা যখন দেখব একটা প্রশ্নে যে দুইটাতেই শুরুর দিকের যে সেন্টেন্সটা ইফ এবং পরে সিম্পল প্রেজেন্ট আছে, দুইটার ক্ষেত্রেই সেম, তাহলে আমরা কিভাবে উত্তর করব? আমরা কি সিম্পল প্রেজেন্টের মাধ্যমে উত্তর করব নাকি সিম্পল ফিউচারের মাধ্যমে উত্তর করব? এখানে যে বিষয়টা আসে সেটা হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্ট, বৈজ্ঞানিক সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এই জিরো কন্ডিশনালের ক্ষেত্রে সায়েন্টিফিক ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথ। যখন আমরা কোনো একটা সেন্টেন্সে দেখব যে ইফ এবং এই সিম্পল প্রেজেন্টের যে সেন্টেন্সটা আছে সেটা যদি কোনো ধরনের সায়েন্টিফিক ফ্যাক্ট রিভিল করে বা কোনো ধরনের ইউনিভার্সাল ট্রুথ বলে, তাহলে আমরা নিঃসন্দেহে সিম্পল প্রেজেন্ট ব্যবহার করব। এবং যেটা ফার্স্ট কন্ডিশনাল, সেইখানে যখন আমরা দেখব ইফ এবং সিম্পল প্রেজেন্টে যে সেন্টেন্সটা আছে সেটা যদি কোনো জেনারেল স্টেটমেন্ট হয়, তাহলে আমরা সেক্ষেত্রে সিম্পল ফিউচার ব্যবহার করব। এখন আমরা ফার্স্ট কন্ডিশনালের আলোচনা আমরা বিস্তারিত পরে করব, এখন আমরা জিরো কন্ডিশনালের কিছু এক্সাম্পল দেখে নিই। আমরা আগেই বলে দিয়েছি যে জিরো কন্ডিশনাল হচ্ছে মূলত সায়েন্টিফিক ফ্যাক্ট রিভিল করে অথবা ইউনিভার্সাল ট্রুথ রিভিল করে। যেরকম আমরা যদি দেই ইফ ইউ হিট আইস ইট মেল্টস, যদি তুমি বরফকে তাপ দাও বরফ গলে যায়। এটা কিন্তু চিরন্তন সত্য, এটা এবং একটা বৈজ্ঞানিক সত্য। এটা এই পরীক্ষাটা যতবার করা হবে, যতবার বরফকে তাপ দেওয়া হবে, বরফ প্রত্যেকবারই গলে যাবে, কাজে এটা কোনো পরিবর্তন নাই। কাজেই এখানে দেখো হিট, এই যে ভার্বটা এটা আছে সিম্পল প্রেজেন্ট ফর্মে। ঠিক একইভাবে
এর পরের সেন্টেন্সের পরের পার্টটুকুতে মেল্টস এই ভার্বটা আছে সিম্পল প্রেজেন্ট ফর্মে। এরকম আরো কিছু এক্সাম্পল দেওয়া যায়, যেমন ইফ ইউ ফ্রিজ ওয়াটার, ফ্রিজ ওয়াটার, ইট টার্নস সলিড। ঠিক এটার মতো এটাও একটি চিরন্তন সত্য, এবং এখানে এই ভার্বটা সিম্পল প্রেজেন্টে আছে এবং টার্নস এই ভার্বটাও সিম্পল প্রেজেন্টেই আছে। এরকম আরো একটি উদাহরণ আমি দেখাতে চাই যে কিভাবে পরীক্ষায় আসে। যেমন ধরো তোমার জিএসটি এর যে ভর্তি পরীক্ষা, সেটা ধরো 7 নাম্বার যে কোয়েশ্চেনে, 7 নাম্বার কোয়েশ্চেনে ধরো প্রশ্নটা এসেছে যে if you mix red and blue, if you mix red and blue, it dash purple। মানে এখানে বোঝাতে চাচ্ছে যে আমরা যদি রেড এবং যদি আমরা ব্লুকে মিক্স করি তাহলে কালারটা হয় পার্পেল। এই ব্লু এবং রেড কালারটাকে যদি আমরা একসাথে মিক্স করি তাহলে সেটা হয় পার্পেল কালার। এবং এটা কিন্তু একটা বৈজ্ঞানিক সত্য। ঠিক যেভাবে প্রতিবার বরফকে তাপ দিলে বরফ গলে যাবে, ঠিক যেভাবে প্রতিবার পানিকে ঠান্ডা করা হলে এটা ধীরে ধীরে সলিড হয়ে যাবে, ঠিক এরকমই রেড এবং ব্লুকে মিক্স করা হলে এটা পার্পেল হয়ে যাবে বা বেগুনি হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, প্রশ্নে যেটা অপশন দিবে এই যে ড্যাশ, এই ড্যাশটা আমাদের ফিল আপ করতে হবে। থাকতে পারে যে এতে থাকতে পারে গন, বিতে থাকতে পারে গেট, সিতে থাকতে পারে গেটস, ডিতে থাকতে পারে ওয়েন্ট। এখন প্রশ্ন যে আমাদের এইটার চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর। এখন খুব স্বাভাবিকভাবে আমরা যেহেতু জানি যে এটা একটা বৈজ্ঞানিক সত্য, এটা একটা বৈজ্ঞানিক সত্য, তাহলে আমরা কোন টেন্সটা, ভার্বের ক্ষেত্রে কোন টেন্সটা ব্যবহার করব বা ভার্বের ক্ষেত্রে আমরা কোন টেন্সটা সিলেক্ট করব, সেটা হবে হচ্ছে সিম্পল প্রেজেন্ট। কাজে এইখানে সিম্পল প্রেজেন্ট এটা হতে পারে না, এইটাও হতে পারে না। গেট এবং গেটস এই দুইটা হচ্ছে সিম্পল প্রেজেন্টের ফর্ম। এখন আমাদের কথা হচ্ছে রেড এবং ব্লু নিয়ে, রেড এবং ব্লু নিয়ে। এখন এই দুইটাকে মিক্স করলে এটা পার্পেল হয়, এটা একটা সিঙ্গুলার। কাজেই সঠিক উত্তর হবে ইট গেটস। আমাদের অনুশীলন একটি জিএসটি ক্লাস্টার ব্যাচ চালু করেছে এবং আগামী 1 তারিখ থেকে ব্যাচটি শুরু হবে। জিএসটির সম্পূর্ণ প্রস্তুতির জন্য টোটাল 45টি কম্প্রিহেন্সিভ ক্লাস নেওয়া হবে এবং প্রত্যেকটি ক্লাসের জন্য টপিক ওয়াইজ পরীক্ষা নেওয়া হবে, মডেল টেস্ট নেওয়া হবে। কাজেই তোমরা যারা জিএসটিতে একটি সিট দখল করতে চাও তারা দেরি না করে তোমাদের এখনই ব্যাচে এনরোল হয়ে যাওয়া উচিত এবং তোমাদের মেধাটা সর্বোচ্চ ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।